ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। ঘুমটা ভেঙে গেল, কারেন্ট চলে গেছে। ঘড়িতে রাত 1টা। ফোনটা হাতে নিয়ে জানালাটা খুলে দিয়ে বসলাম। বাইরে চাঁদের আলো এসে ঘরে পড়ছে। চারিদিকে সুন্দর একটা পরিবেশ, হালকা বাতাস এসে লাগছে শরীরে। বসে আছি, হঠাৎ চোখে পড়ল কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে পাশের রাস্তা দিয়ে। সাথে কিছু একটা নিয়ে অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখছি। চাঁদের আলোতে কতটা আর দেখব। চোর ভেবে দরজাটা খুলে বেরিয়ে বাইরে গেলাম। মোবাইলের লাইটটা ধরে বলে উঠলাম, কে কে যায়, কে আপনারা? এই বলে আরেকটু সামনে যেতে দেখলাম কয়েকজন লোক সাথে একটা লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওদের দেখে বললাম, কে আপনারা? কেউ মারা গেছে বুঝি? কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কথা শুনে কর্কশ গলায় একজন বলে উঠল, আমরা পাশের এলাকার লোক, সামনে ওই যে কবরস্থান, সেখানে যাচ্ছি লাশটাকে কবর দিতে। আমার বাসা থেকে কবরস্থান 3 থেকে 4 মিনিটের পথ। ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম আসবে না ভাবলাম যাই না, আমিও যাই। মৃত মানুষ, ওদের সাথে গিয়ে জানাজাটা করে কবর দিয়ে আসি। এই ভেবে ওদের পেছনে পেছনে হাঁটতে লাগলাম। বলতে গেলে সব মিলিয়ে তাও 30 থেকে 40 জন লোক ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কবরস্থানে। সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে লাশটা কবরে রাখা হবে। মনে মনে ভাবলাম, আমি তো কবর দিতে আসলাম, তার লোকটাকে আমার পরিচিত হতেও তো পারে। এই ভেবে পাশে থাকা লোকটাকে বললাম, ভাই কিছু মনে না করলে আমি কি একটু লাশটা দেখতে পারি? আমার কথা শুনে লোকটা কোনো কথা না বলে সামনে থাকা লাশের মুখটা খুলে দিলেন। আমি লাশের মুখটা দেখতেই চমকে উঠলাম, বুকের মধ্যে ধুপ করে উঠল। এ কি দেখলাম আমি? লাশটা আর অন্য কারো না, এটা আমারই। নিজের লাশ নিজে কেমনে দেখছি? এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো বেঁচে আছি, তাহলে আমার সামনে কে? এটা স্বপ্ন নাকি বাস্তব? ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালাম। এ কি, পেছনে যে মানুষগুলো ছিল সবগুলো কঙ্কাল হয়ে গেল কিভাবে? চোখে ভুল দেখছি না তো, নাকি ঠিকই দেখছি? বুঝতে আর দেরি হলো না, আমার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পেছনে কঙ্কালগুলো হাসতে লাগলেন। আমার ডানে বামে 2 জন দাঁড়িয়ে আছে, খুবই ভয়ানক চেহারা তাদের। ওদের দেখে চিৎকার দেবার শক্তিটুকু আমার ছিল না। আমি যেন বরফ হয়ে গেছি, নড়াচড়া করতে পারছি না। হঠাৎ চোখের পলকে একটা ভয়ানক অবয়ব আমার সামনে এসে দাঁড়ায়। কি বলবো, তার মুখটা মনে হয় আগুনে পুড়ে গেছে। মুখের মধ্যে ঘাগুলো থেকে রক্ত ও পুঁজ বের হয়ে বেয়ে বেয়ে পড়ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার চোখ একটা। আমি বুক ফেটে চিৎকার দিচ্ছি, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ সামনে থাকা ভয়ানক অবয়বটা বলে উঠল, দাফন হবে, জীবিত মানুষের দাফন। অবয়বটার কথা শুনে সবাই হাসতে হাসতে বললেন, দাফন হবে, দাফন হবে। মনে মনে দোয়া পড়ছি, এই বুঝি আমাকে মেরে ফেলবে ভয়ানক অবয়বগুলো। দৌড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। পেছন থেকে কে যেন প্রচন্ড জোরে আঘাত করলো আমাকে। আঘাতের কারণে মাটিতে পড়ে গেলাম আমি। তখন অবয়বটা বলেছিল, কিরে পালাচ্ছিস কোথায়? তোদের বলেছিলাম না কাউকে ছাড়বো না, আমি আবারও আসবো। এখন একটা একটা করে মরবি, সবাই সবাই মরবি। এই বলে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কবরের দিকে। হয়তো জীবিত মাটি চাপা দিবে আমাকে। ভয়ানক সেই অবয়বটা আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে কবরের দিকে। ঠিক তখনই কানে ভেসে আসে ফজরের আজানের আওয়াজ। আজানের আওয়াজ পেতেই চোখের পলকে বাতাসে মিলিয়ে গেল অবয়বগুলো। যাবার আগে আমাকে বলে গেল, তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি। আমি আবার আসবো, তোদের সবাইকে তিল তিল করে মারবো। অবয়বগুলো চলে যাবার পর সামনে পেছনে আর না দেখে দৌড় দিলাম বাসার দিকে। এক দৌড়ে বাসায় আসলাম। এসব কি ঘটলো আমার সাথে? প্রাণে বেঁচে গেছি আজকে। বাসায় কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ সমস্যাটা হচ্ছে হয়তো অন্য কারণে। সেদিন বিকেলবেলা নয়নকে ফোন দিলাম, দিয়ে বললাম, নয়ন কই তুই? আকাশ ও নাহিদকে নিয়ে দেখা কর, আমার সাথে কথা আছে। এই বলে সেদিন বিকেলেই দেখা হলো আমাদের। আমরা 4 জন খুব ভালো বন্ধু, সেই ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছি। খেলাধুলা আড্ডা সব একসাথেই করতাম 4 বন্ধু মিলে। যাই হোক, দেখা হতে নয়ন বলল, কিরে নিশাত, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে কি? আমি বললাম, বড় প্রবলেম জানিস দোস্ত, কাল রাতে আমার সাথে ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে রে। এই বলে ওদের পুরো ঘটনা খুলে বলি। আমি আমার মুখে কথাগুলো শুনে চমকে যায় সবাই। তখন আকাশ বলে, কি তোর সাথে এই ঘটনা ঘটেছে? কাল রাতে তো আমিও ভয় পেয়েছিলাম। আরে সে কি ভয়ানক কাণ্ড রে ভাই, সেই কথা মনে হলে শরীরে কাটা দেয় আমার এখনো। আকাশের মুখে কথাটা শুনে সবাই ওর দিকে তাকিয়ে বললাম, কি কি হয়েছে তোর, বল। তখন আকাশ বলল, আর বলিস না, বড় আপুর বেবি হয়েছে, হাসপাতালে ভর্তি। আমি গিয়েছিলাম দেখতে। রাত যখন বাসায় ফিরছিলাম বাড়িতে, তখন 11টা অটো থেকে নেমে ভিটার রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। সামনে বাঁশঝাড়ের পাশেই আসতেই পেছন থেকে একটা ডাক শুনলাম। ডাকটা কার ছিল জানিস? আমরা কার ডাক ছিল বললাম, বল।
আকাশ বলল, ডাকছিল নাহিদের। মনে মনে ভাবলাম নাহিদ এখানে কি করছে, ভেবে পেছনে ভালো করে তাকালাম, কিন্তু সেখানে নাহিদ ছিল না। হঠাৎ বাঁশঝাড় থেকে একটা চিৎকার ভেসে আসলো। নাহিদ বলছে, আকাশ বাঁচা আমাকে। ওর চিৎকার শুনে আমি দৌড়ে গেলাম বাঁশঝাড়ে ওর কাছে যেতেই যা দেখলাম সেটা দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। আমি দেখলাম নাহিদ পড়ে আছে মাটিতে, ওর বুকটা ছিঁড়ে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে একটা ভয়ঙ্কর দেখতে অবয়ব। এটা দেখে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, এই কে কে আপনি? এটা বলতেই সে অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো। ও আমার দিকে ঘুরেই আমার মারা যাবার অবস্থা। কারণ অবয়বটা কে ছিল জানিস? ওটা আমি নিজে। আরে ভাই, আমি নিজেই নিজেকে দেখেছি। এতক্ষণ নাহিদের নাড়ি ভুড়ি বের করে যে ভয়ানক অবয়বটা খাচ্ছিল সেটা আমি নিজের চোখের সামনে দেখেছি নিজেকে। আমার দিকে তাকিয়ে রক্তমাখা মুখে হাসতে লাগলো। আমার বুঝতে বাকি রইল না এটা নিশ্চয়ই খারাপ কোনো জিন। আমি মনে সাহস রেখে দৌড় দিলাম বাসার দিকে। ওদিকে পেছন থেকে ভয়ানক বিকট হাসির আওয়াজ ভেসে আসছে, আর পেছন থেকে কে যেন বলে উঠল, মরবি, সবাই মরবি। আকাশের মুখে কথাটা শুনে সবাই কেঁপে উঠলাম ভয়ে। আরে এটা কিভাবে সম্ভব? আমার সাথে যে ঘটনা ঘটেছে আকাশের সাথেও তেমনটা ঘটেছে। আমরা নিজেরাই নিজেদেরকে দেখছি, তাও ভয়ানকভাবে। আকাশের মুখে কথাগুলো শুনে নাহিদ বলে উঠল, আমিও তো ভালো নেই রে। কিছুদিন ধরে স্বপ্নে খুবই বাজে ভয়ানক জিনিস দেখছি। অনেকগুলো কালো ছায়া আমাকে ঘিরে রেখেছে, আর নিজেরা বলাবলি করছে একে মেরে ফেলি নাকি জীবিত কবর দিই। এসব দেখে ভয়ে ঘুম ভাঙে আমার। জানি না কি হচ্ছে এসব আমার সাথে। আমি ভেবেছিলাম এটা শুধু আমারই সমস্যা, তাই তোদের কিছু বলিনি। নাহিদের মুখে কথা শুনে নয়ন বলল, এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জানিস, কিছুদিন ধরে আমার সাথেও কিছু ঘটছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পায়ের কাছে কেউ একটা বসে আছে। আমি কিছু বলার আগে জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। নয়নের মুখে কথাটা শুনে ওর কাছে গিয়ে রেগে বললাম, ঠিকই হয়েছে, তোর জন্য এসব ঘটেছে। আমাদের সাথে তুই বলেছিলি না ওই বাড়িটার কথা? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আকাশ ও নাহিদ আমাদের শান্ত করে বলে, থাক তোরা, ঝগড়া করলে সব ঠিক হবে না। সবাই মিলে এটা ভাব, এসব কেন হচ্ছে আমাদের সাথে। আমি তখন ওদের বললাম, ভাবার কিছু নেই, এটা সব সেই রাতের পর থেকে ঘটছে, যে রাতে সেই বাড়িতে গিয়েছিলাম আমরা। সেই বাড়ি ওটা যেমন তেমন বাড়ি না, ভয়ানক একটা বাড়ি। লোকজন ঠিকই বলেছিল, আমরা ভুল করেছি, ওদের কারো কথা বিশ্বাস করিনি। আজ থেকে কয়েকদিন আগের কথা, আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে নয়ন বলে ওঠে, অনেকদিন পিকনিক করা হয় না রে, কিছু কি ভাবলি? ওর কথা শুনে আমরা বললাম, তো খারাপ হয় না, অনেকদিন পিকনিক করি না। তা কোথায় করা যায়? দূরে কোথাও যাবি কি? তখন নয়ন বলে উঠল, আরে শোন, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমাদের পিকনিকটা হবে রাতে, আর অন্যরকম অন্য জায়গায়। ওই যে পাশে জঙ্গল, পুরনো জমিদার বাড়ি আছে না, সেখানে। ওর মুখে কথাটা শুনে নাহিদ বলে উঠল, তা মন্দ হয় না, তোর চিন্তাটা আসলে অন্যরকম। আমি সহমত, সেই পুরনো জমিদার বাড়িতে পিকনিক করব। আমি বললাম, আরে তোদের দুজনের মাথা ঠিক আছে তো নাকি? জানিস না ওই জমিদার বাড়িটা ভালো না। শোন, আমি দাদুর মুখে শুনেছি যুদ্ধের সময় ওই জমিদার বাড়ি থেকে সবাই পালিয়ে যায়, তখন থেকে বাড়িটা পড়ে আছে। লোকে এখন ওটাকে ভূতের বাড়ি বলে, জানিস না? আমার মুখে কথাটা শুনে নয়ন ও নাহিদ হাহা করে হাসতে লাগলো আর বলল, তুই ভূত বিশ্বাস করিস শালা বোকা? ওদেরকে থামিয়ে আকাশ বলল, আরে থাম তো, নাহিদের কথাটা একটু ভেবে দেখ, যা করব ভেবে করা ভালো। নয়ন তখন বলল, আরে কিচ্ছু হবে না, তুইও কি পাগল হলি নাকি? আরে আমরা 4 জন একসাথে থাকবো, সেখানে রান্না হবে, সারা রাত ওই বাড়িতে কাটিয়ে সকালে ফিরবো, ঠিক আছে? নয়নের কথায় নাহিদ ও আকাশ রাজি হলেন। আমি একা আর কি বলবো, ওদের কথা মতো আমিও রাজি হলাম। তারপরের দিন রাত 9টা সবাই মিলে একসাথে হয়ে সবকিছু নিয়ে রওনা করলাম জঙ্গলে থাকা পুরনো জমিদার বাড়িতে। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে, কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়িতে। পৌঁছানোর পর সবাই বলাবলি করলাম, সবাই ঠিকই বলে রে, এই বাড়িটা দেখতে এখন ভূতের বাড়ি লাগে। চারিদিকে দেখ কিরকম মাকড়সার জাল ছড়িয়ে আছে। এই বলে হাসতে লাগলাম। যাই হোক, একটু জায়গা পরিষ্কার করে সেখানে জিনিসপত্র রাখলাম ও রান্না করার জন্য কাজ করতে শুরু করলাম। সবকিছু গুছিয়ে রান্না করা শুরু করলাম। সবাই বলাবলি করতে লাগলাম, আজ রাতটা অনেক মজা হবে রে, চিকেন বিরিয়ানি হবে। আরে মজা হবে যদি এই জমিদার বাড়ির পেত্নিগুলা আমাদের সাথে বিরিয়ানি খায়। এই বলে হাসতে লাগলাম। আকাশ রান্না করছে, ওর পাশে বসে আমি। একটু দূরে নাহিদ ও নয়ন বসে আছে। একসময় নয়ন বলে উঠল, বাড়িটা অনেক পুরনো, তোরা রান্না কর, আমি বাড়িটা একটু ঘুরে দেখি। ওর কথা শুনে বললাম, এই না, রাতের বেলা যাস না, বাদ দে। আমার কথা শুনে নয়ন বলল, আমি তোর মতো ভীতু না, বুঝলি? এ বলে সে চলে গেল পুরো বাড়িটা ঘুরে দেখতে। নয়ন যাবার বেশ কিছুক্ষণ পর আমি নাহিদকে বললাম, আরে নাহিদ দেখতো নয়নটা কই গেল, রান্না তো প্রায় হয়ে এলো, দেখতো, ডাক ওকে। আমার কথা শুনে নাহিদ চলে গেল নয়নকে খুঁজতে। আকাশ রান্না করছে, আমি পাশে বসা। হঠাৎ একটা চিৎকার ভেসে আসলো। চিৎকার শুনে আমি আকাশকে বললাম, কিরে, কে চিৎকার দিল? ওদের কিছু হলো না তো? তুই রান্না কর, আমি দেখি। এই ছেলে দুটা জ্বালায় মারল। এই বলে মোবাইলের লাইটটা জ্বালিয়ে
খুঁজতে লাগলাম ওদেরকে। সত্যিই বাড়িটা অনেক ভয়ানক দেখতে, রাতের অন্ধকারে আরো ভয়ানক লাগছে। আমি ওদের খুঁজছি আর ডাকছি, নয়ন, এই নয়ন, জাহিদ, কই তোরা? আমার কথায় কোনো আওয়াজ পেলাম না। অনেক বড় বাড়ি, কোথা গেল কে জানে। আমি একটা রুমে খুঁজে দেখছি ওদের, কিন্তু পাচ্ছি না। হঠাৎ একটা আওয়াজ পেলাম, হাড় চিবানোর আওয়াজ। একটু সামনে যেতে দেখলাম নাহিদ ও নয়ন বসে কি যেন করছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, কিরে, কতক্ষণ ধরে ডাকছি তোদেরকে, শুনছিস না কেন? এই বলে ওদের একদম কাছে চলে গেলাম। কাছে যেতে দেখলাম ওরা ওদের নিজেদের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর একজন আরেকজনকে বলছে, খুব মজা রে হাত খেতে। এটা কি করছে? এদের হাত বেয়ে রক্ত পড়ছে, নিজের হাতে নিজে কিভাবে খাচ্ছে? এটা দেখে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। এক দৌড়ে লাফাতে লাফাতে আকাশের কাছে গিয়ে বললাম, আকাশ শোন ভাই, পরিস্থিতি ভালো না, আমি খারাপ কিছু দেখেছি। এই বলে আকাশকে বললাম, জানিস নাহিদ ও নয়নকে দেখলাম ওরা নিজেরাই নিজেদের হাত চিবিয়ে খাচ্ছে। আমার মুখে কথাটা শুনে আকাশ একটা হাসি দিয়ে বলল, হে আবার কঠিন কি, এই দেখ আমিও খাই। এই বলে আকাশও আমার সামনে ওর হাত, ওর আঙুলগুলো চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে আমি ছিটকে 5 হাত পেছনে সরে গেলাম আর বললাম, এই 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 কি হয়েছে তোদের? এই আকাশ ঠিক আছিস তো? আমার হার্টবিট বেড়ে গেছে, শরীর খারাপ লাগছে, নিশ্চয় খারাপ কিছু হতে চলেছে। সেখানে এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড় দিলাম। তখন মনে হচ্ছে আমার পেছনে ঝড় শুরু হয়েছে, গাছপালাগুলো মনে হয় ভেঙে পড়বে মাটিতে। পেছন থেকে একটা বিকট হাসির আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে আমার পেছনে অনেকগুলো কুকুর দৌড়াচ্ছে, আমাকে পেলে মনে হয় ছিঁড়ে ছিঁড়ে খাবে। প্রাণের ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছি, জানি না কোন দিকে যাচ্ছি। হঠাৎ কিছু একটার সাথে আঘাত লেগে একটা গর্তে পড়ে যায়। শরীর কাঁপছে, একটুও শক্তি পাচ্ছে না, আর শরীরে আজ বুঝি মরে যাব। এটা কিসের গর্তে পড়লাম আমি? ভালো করে লাইটটা দিয়ে যা দেখলাম তাতে আমি শেষ। এটা কোনো গর্ত না, এটা একটা কবর, ভাঙা কবর। সেখানে একটা কঙ্কাল শুয়ে আছে। সেটাকে দেখে তাড়াতাড়ি উপরে উঠতে চাইলাম, কিন্তু একই কঙ্কালটা যে আমার পা টেনে ধরেছে। আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না, চিৎকার করছি বুক ফেটে, কিন্তু কেউ শুনছে না আমার চিৎকার। জোরে জোরে দোয়া পড়তে লাগলাম আর শরীরের সব শক্তি দিয়ে কবর থেকে উপরে উঠে দৌড় দিলাম। আমি আর পারছি না, পারছি না, এ বুঝি মরে যাব। আমি কোথায় যাচ্ছি? দৌড়াতে দৌড়াতে সামনে দূরে একটা আলো দেখতে পেলাম। আমি ওই আলোর দিকে দৌড়াতে লাগলাম। সামনে দূরে একটা আলো দেখতে পেলে প্রাণের ভয়ে সেই দিকে দৌড়াতে লাগলাম। সামনে গিয়ে বুঝতে পারলাম হারিকেন জ্বালিয়ে কেউ মাছ মারছে। ওনার কাছে গিয়ে ভয়ে ভয়ে বলতে লাগলাম, আমাকে বাঁচান, সাহায্য করুন একটু, আমি অনেক ভয় পেয়েছি। আমাকে শান্ত করে লোকটা বললেন, ভয় পাবেন না, এখানে কেউ নেই। আপনি ওই দিক থেকে দৌড়ে আসলেন, এই রাতের বেলা কোথায় গিয়েছিলেন? ওনার কথা শুনে আমি বললাম, আসলে আমরা 4 বন্ধু মিলে পিকনিক করার জন্য রাতের বেলা জঙ্গলে ওই পুরনো জমিদার বাড়িতে গিয়েছিলাম। এটা শুনে লোকটা বললেন, ভুল করেছো তোমরা কি জানো না ওটা একটা ভয়ানক বাড়ি? সবাই ভূতের বাড়ি বলে। আমার শরীর যেন আর চলছে না। ওনার পাশে মাটিতে বসে হাঁপাতে হাঁপাতে বললাম, আমাকে আমার বাসায় একটু রেখে আসবেন প্লিজ, আমি আর পারছি না। তখন ওই লোকটা বললেন, রাত তো প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে হয়তো ফজরের আজান দিবে, আপনি এইটুকু রাতটা আমার বাসায় কাটান, সকাল হলে চলে যাবেন। ওনার কথায় আর কথা না বাড়িয়ে রাজি হলাম। চলে গেলাম ওনার সাথে ওনার বাসায়। সেই রাতটা ওনার বাসায় কাটালাম, কিন্তু চোখে একটুও ঘুম আসছে না। এটা কি ঘটলো আমার সাথে? আকাশ, নয়ন, নাহিদ ওরা কোথায় আর কেমন আছে? যাই হোক, সকাল হতে আর দেরি না করে চলে গেলাম সোজা বাসায়। বাসায় কাউকে কিছু বলিনি। ভয়ে বাসায় যাবার পর ফ্রেশ হয়ে রওনা করলাম আকাশের বাসার দিকে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম ওর বাসায়। ওর বাসায় গিয়ে দেখলাম আকাশ শুয়ে আছে, শরীরে ভীষণ জ্বর ওর। আকাশ আমাকে দেখে বলল, এই তোরা আমাকে রেখে কোথায় গিয়েছিলি? এটা কিন্তু ঠিক করিসনি, বুঝলি? ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আমি? চুপ কর, আমি না তো তুই বল, আমাকে রেখে তোরা কোথায় গিয়েছিলি? জানিস আমার সাথে কাল রাতে জমিদার বাড়িতে কি কি ঘটেছে? এই বলে আকাশকে সব ঘটনা খুলে বলি আমি। আমার কথা শুনে আকাশ বিছানা থেকে উঠে বসে আর অবাক হয়ে বলে, কি বলিস? তুই জানিস আমার সাথে কি ঘটেছে? তাহলে শোন। এই বলে আকাশ বলতে শুরু করে, নয়ন আর নাহিদ তো আগেই বেরিয়েছিল জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য। ওদের খুঁজতে তো তুইও গেলি। তখনও আমি একা একা রান্না করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, তোদের কোনো খোঁজ না পেয়ে ডাকতে থাকি, এই কোথায় তোরা, চলে আয়, আমার রান্না শেষ হবে একটু পর। কিন্তু তোদের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। হঠাৎ অন্ধকারের মধ্য থেকে কে যেন কর্কশ গলায় বলে ওঠে, কিরে, রান্না কি হলো? আর কত সময় লাগবে রান্না করতে? ওনার কথা শুনে আমি বলে উঠলাম, কে আপনি? কোথা থেকে এই কথা বলছেন? এই আকাশ, এই নাহিদ, তোরা আবার মজা করছিস না তো? আরে মজা অনেক হয়েছে, বেরিয়ে আয় এবার। কিন্তু তাও কোনো সাড়া পেলাম না। হঠাৎ আবার সেই লোকটা বলে উঠল, পিকনিক কি তোরা একাই করবি? খাবার কি তোরা একাই খাবি? আমরা বুঝি কিছু না? ওনার কথা শুনে বলে উঠলাম, কে ভাই আপনি? এসব উল্টোপাল্টা কথা বলছেন? সাহস থাকে তো সামনে এসে কথা বলেন। আমার কথা শুনে পাশের ঝোপ থেকে একজন লোক বেরিয়ে আসতে লাগলো। ওনাকে দেখে তো আমার জানের পানি শুকিয়ে গেছে রে।
আমি বললাম, কেন, কি করেছে লোকটা? আকাশ বলল, আরে ওটা কোনো মানুষ ছিল না ভাই, ওটা একটা ভয়ানক খারাপ জিন। বিশ্বাস কর, এতটা ভয়ানক হয় কেমনে? সেই অবয়বটার কোনো মাথা ছিল না, মাথা ছাড়া একজন আমার সাথে কথা বলেছে আর আমার দিকে এগোতে এগোতে বলছে, কই রান্না হলো, দে মাংস দে, কিরে দিবি না? এসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কি করব বুঝতে পারছি না। ভয়ে চিৎকার দিয়ে ডাকছিলাম তোদের, কিন্তু তোদের কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। এদিকে সেই মাথা ছাড়া অবয়বটা আমার কাছে এসে বলছে, আহ, পুরা মাংস রক্তের সাথে চুবিয়ে খেলে কেমন হবে রে? এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে আমি চিৎকার দিয়ে দৌড় দিই, কিন্তু তখনই পেছন থেকে সেই মাথা ছাড়া অবয়বটা আমার পিঠে জোরে আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। তখন ও বলতে থাকে, কিরে রক্ত খাওয়াবি না? দে, তোর শরীরের তাজা রক্ত দে। এই বলে আমার পিঠে ওর বড় বড় নখ দিয়ে একটা আঁচড় কাটে। আমি ব্যথায় চিৎকার দিই, শরীরের সবটুকু শক্তি দিয়ে দৌড়াতে থাকি বাসার দিকে। তখন পেছন থেকে সেই অবয়বটা বলে ওঠে, ভুল করেছিস, এই জমিদার বাড়িতে এসে বাঁচবি না, কেউ বাঁচবি না, সবাইকে মরতে হবে। আমি সামনে পিছনে না তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বাসার উঠানে এসে জ্ঞান হারিয়ে পড়ে যাই। সারা রাত কোনো জ্ঞান ছিল না আমার। তুই আসার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। আমার শরীরে এখনো জ্বর অনেক। আকাশের মুখে কথাগুলো শুনে বলে উঠলাম, আমি আগেই বলেছিলাম ওখানে না যেতে। এবার তো শান্তি হলো, তাই না? ভাগ্য ভালো, দুজনে জানে বেঁচে গেছি। ওই জমিদার বাড়িতে না গেলে এমনটা হতো না। আচ্ছা, নয়ন ও নাহিদের কি খবর? ওই আকাশ চলতো, ওদের বাসা যাই। এ বলে নয়ন ও নাহিদের সাথে দেখা করলাম। দুজনকে একসাথে করে জিজ্ঞেস করলাম, এই কোথায় গিয়েছিলে তোরা? কথা বল। আমার কথা শুনে নাহিদ ও নয়ন একজন আরেকজনের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে উঠল, আমার কথা শুনে নাহিদ ও নয়ন একজন আরেকজনের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, সে কি ভয়ানক কাণ্ড রে ভাই। নয়ন বলল, তোদের সবাইকে রেখে তো আমি জমিদার বাড়িটা ঘুরে দেখেছিলাম। ঘুরতে ঘুরতে একসময় নাহিদ চলে আসে আমাকে ডাকতে। তখন দুজন মিলে ঘুরছিলাম বাড়িটা। হঠাৎ জমিদার বাড়ির উপরতলা থেকে একটা আওয়াজ পেলাম, মনে হচ্ছে কেউ নুপুর পরে হেঁটে যাচ্ছে। তখন আমি ও নাহিদ দুজনের দিকে তাকিয়ে বললাম, কিসের আওয়াজ রে, চল তো দেখি। এ বলে উপরে উঠতে লাগলাম সেই আওয়াজ ফলো করে। উপরে ওঠার পর খুঁজতে লাগলাম আওয়াজটা আসে কোথা থেকে। হঠাৎ নাহিদ আমাকে থামিয়ে বলল, নয়ন থাম, ওই দেখ কে যেন হেঁটে যাচ্ছে। নাহিদের কথায় দুজনে দেওয়ালের আড়ালে গিয়ে উঁকি মেরে দেখলাম একটা মেয়ে হেঁটে যাচ্ছে। তার বড় বড় লম্বা চুল, কিন্তু ওর পেছনের দিকটা দেখা যাচ্ছে না, মুখ না। দুজনে মেয়েটার পিছে পিছে যেতে লাগলাম। উপরে এক কোণের একটা রুমে ঢুকে পড়ল সেই মেয়েটি। দুজন তখন মজা করে বলতে লাগলাম, এটা কে রে? জমিদারের মেয়ে আবার ভূত হয়ে ফিরে আসলো নাকি? নাকি কোনো পরী? চল তো গিয়ে দেখি সে কেমন পরী। এই বলে দুজনের সামনে এগিয়ে যেতে লাগলাম। ওই মেয়েটা যে রুমে ঢুকেছে সেই রুমের কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম রুমের মধ্যে মেয়েটা জানালার দিকে হয়ে বসে গুনগুন করে গান করছে। দুজনে ভাবতে লাগলাম, কি রে, রাতের বেলা আমরা কিছু বলে ওঠার আগে মেয়েটা মিষ্টি সুরে বলে উঠল, আসো, ভেতরে আসো, বাইরে লুকিয়ে দেখছো কেন? আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। মেয়েটার কথা শুনে দুজনে চমকে গেলাম, কারণ মেয়েটা তো আমাদের কখনো দেখেনি। সে জানালার দিকে মুখ করে কথা বলছে, তাহলে আমরা যে লুকিয়ে দেখছি সেটা জানলো কেমনে? আমি কিছু বুঝতে পারছি না কি করব। তখন মেয়েটা আবারও বলে উঠল, কি হলো, আসো, ভেতরে আসো। আমরা দুজন ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। ঘরটা বেশ পুরনো, চারিদিকে মাকড়সার জাল বেঁধেছে। লম্বা চুল ছেড়ে দিয়ে মেয়েটা বলে উঠল, জানো আমার খুব কষ্ট, আমার গান কেউ শোনে না, তোমরা কি আমার গান শুনবা? মেয়েটার কথা শুনে আমরা বলে উঠলাম, কিন্তু আপনি কে, এই রাতের বেলা কি করছেন এই জমিদার বাড়িতে? আমাদের কথা শুনে কোনো কথা বললেন না মেয়েটি। আমরা আবার বলে উঠলাম, বলেন কে আপনি? এদিকে ঘুরেন তো, আপনার মুখ দেখতে পাচ্ছি না। আমাদের কথা শুনে মেয়েটা আমাদের সামনে তার মাথাটা ঘুরিয়ে দিলেন। এ কি দেখলাম এটা? মেয়েটার শরীর সামনের দিকে, মাথাটা পেছনের দিকে। মেয়েটা মাথা ঘুরিয়ে বলল, দেখো, ভালো করে দেখো, কি চিনতে পারো আমায়? এই বলে ভয়ানক একটা হাসি দিল। কি বলবো, বলার ভাষা নেই। মেয়েটার মুখে কাটা কাটা দাগ, কে যেন মুখে কিছু একটা দিয়ে কোপ মেরেছে। চোখ দুটার কথা কি বলবো, চোখের কোনো মনি নেই, পুরো চোখটা সাদা। এটা দেখে দুজনকে ধরে কাঁপতে লাগলাম। পেছন থেকে দরজাটা ঠাস করে লেগে গেল। বাইরে মনে হচ্ছে প্রচুর ঝড় শুরু হয়েছে। ভয়ে দুজনে বের হতে চাইলাম সেখান থেকে, কিন্তু দরজা তো লাগানো, বেরোতে পারছি না। ওদিকে সেই ভয়ানক মেয়েটা হাসতে হাসতে বলছে, কোথাও যেতে পারবি না। কি করব, আমরা জোরে জোরে চিৎকার দিতে লাগলাম আর দরজা ধাক্কাতে লাগলাম। ধাক্কাতে ধাক্কাতে দরজা খুলে গেল। বাইরে অনেক অন্ধকার। দুজন দৌড় দিলাম নিচের দিকে। নিচে এসে চিৎকার দিয়ে ডাকছিলাম তোদের, নিষাদ, এই নিষাদ, এই আকাশ, আকাশ, কই তোরা? কিন্তু তোদের কোনো আওয়াজ পেলাম না সেখানে। দুজনেই বুঝতে পারলাম আমাদের সাথে খারাপ কিছু ঘটবে, তাই দেরি না করে দৌড়াতে দৌড়াতে বাসায় আসছি। আমরা বাসায় আসার পর শান্তিতে থাকতে পারিনি। বারবার মনে হচ্ছিল বাসার উঠোনে কেউ দাঁড়িয়ে আছে। চোখে ঘুম আসলে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন মনে হয় পায়ের কাছে কেউ বসে আছে।
সরি রে, আসলে তোর কথা শুনলে আমাদের সাথে এরকম হতো না। এই কথাগুলো নয়ন ও নাহিদ বলছিল আমাদের। আমিও আকাশ দুইজনে শুনছিলাম। ওদের কথা শুনে বললাম, দেখ 4 জনই বেঁচে ফিরছি, এর মানে এই না আমাদের বিপদ কেটে গেছে। বড় কোনো সমস্যা হবার আগে চল কোনো কবিরাজের কাছে যাই। আমার কথায় সবাই একমত হয়ে বলল, সেটাই করি, সেটাই মনে হয় ভালো হবে। কথা মতো একজন কবিরাজের কাছে গেলাম। ওনার কাছে গিয়ে সব খুলে বললাম। উনি আমাদের মুখে কথা শুনে কবিরাজ বললেন, ভাবসাব তো ভালো দেখছি না। আচ্ছা তোমরা বসো, আমি দেখি সেই জিন হাজির করতে পারি কিনা, দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। এ বলে কবিরাজ একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে বসে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলো। আমরা পাশে বসে দেখছিলাম। 20 মিনিটের মতো কবিরাজ চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। হঠাৎ করে আশপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। চারিদিকে গাছপালাগুলো দেখে মনে হয় ভেঙে পড়বে। প্রচন্ড বাতাস শুরু হলো। রুমের মধ্যে থাকা লাইটটা পটাশ করে ফেটে গেল। সে কি ভয়ানক কাণ্ড আমাদের সামনে। হঠাৎ কবিরাজকে কে যেন বুকের মধ্যে একটা আঘাত করলেন। কবিরাজ 5 হাত পেছনে ধপাস করে পড়ে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। রক্ত আসছে কবিরাজের মুখ দিয়ে। ওনাকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর কবিরাজ আমাদের সবাইকে বললেন, দেখো এটা আমার দ্বারা হবে না। এই জিনগুলো কাফের জিন, খুব খারাপ। এরা কালো জাদু শেখার জন্য মাঝে মাঝে ধ্যানে বসে। তোমরা জানো তোমরা কি করেছো? এই জঙ্গলে জমিদার বাড়িতে এই জিনেরা থাকতো অনেক বছর ধরে। তারা একটা সাধনায় বসেছিল। তাদেরকে তোমরা তখনই ডিস্টার্ব করেছো, তোমরা পিকনিক করতে গিয়ে। এখন তো ওরা। আমরা বললাম, কি ওরা কি করবে আমাদেরকে বলেন বলেন প্লিজ। কবিরাজ আমাদেরকে বললেন, আমার দ্বারা এটা সম্ভব না। এরা কাফের জিন, কালো জাদুতে এরা ওস্তাদ, এদের শক্তি অনেক। তোমরা কোনো বড় কবিরাজ বা হুজুরের কাছে যাও। আর হ্যাঁ, সাবধানে থেকো। কবিরাজের মুখে এসব কথা শুনে টেনশনে পড়ে গেলাম। কি করব এখন আমরা? একজন আরেকজনকে বলাবলি করছি, কি করে কি করব। এখন আর কি করার আছে? ভুল তো একটা করেই ফেলেছি, এখন জীবন বাঁচাতে হবে। এই ভেবে সবাই চিন্তা করলাম অন্য কোনো কবিরাজের কাছে যাব। কথা মতো 2 দিন পর অন্য একটা কবিরাজের কাছে গেলাম। গিয়ে সব খুলে বললাম। কবিরাজ আমাদের কথা শুনে বললেন, বুঝলাম, আসলে এরা খুব খারাপ জিন। এদেরকেও ডিস্টার্ব করলে বা কোনো কাজে বাধা দিলে এরা তাদের পিছু ছাড়ে না। আমি দেখছি কি করা যায়। এই বলে কবিরাজ কিছু কাজ করলেন ও আমাদেরকে বললেন, সবাইকে একটা করে তাবিজ দিয়ে বললেন, এটা পড়ে থাকবে সব সময়, আশা করি কিচ্ছু হবে না আর। কবিরাজের কথা মতো তাবিজ নিয়ে সান্ত্বনা পেলাম। সবাই ভাবলাম এখন মনে মনে সব ঠিক হয়ে যাবে। এভাবে কিছুদিন চলে গেল, কারোর সাথে কিছুই ঘটেনি। বেশ কিছুদিন যাবার পর এক সকালবেলা নাহিদ দৌড়াতে দৌড়াতে আমার বাসায় এসে বলল, নিশাত সর্বনাশ হয়ে গেছে রে। ওকে হাঁপাতে দেখে বলে উঠলাম, আরে এভাবে দৌড়ে আসলি কেন? আর কি সর্বনাশ হয়েছে? বস বস এখানে, আর বল কি হয়েছে। আমার কথা শুনে নিশাত ভয়ে ভয়ে বলে উঠল, ভাই কি বলবো, বলার ভাষা নাই। তাবিজে কাজ হচ্ছে না। আমার সাথে আবারও ভয়ানক ঘটনা ঘটছে। আমি বললাম, আরে কি বলিস, কি হয়েছে বলতো। তখন নাহিদ বলল, কালকে রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছিল। কেন ভাঙছে জানিস? কারণ আমি শুনতে পেলাম তুই আর আকাশ আমাকে ডাকছিস দরজায় ঠকঠক করে। আমি ভেবেছি তোরা আমার বাসায় আসলি। এই ভেবে দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। তখন মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। একটু পরে আবারও তোদের ডাক পেলাম ও দরজায় ঠকঠক আওয়াজ। এবারও দরজা খুলে দেখি কেউ নেই। ভয়ানক কিছু হতে পারে এইভাবে আর দরজা খুলিনি, ঘুমিয়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। জানিস দোস্ত, ঘুম ভাঙতে দেখলাম কালো কাপড়ে ঢাকা 2টা ছায়া আমার পায়ের কাছে বসে আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে 2 জন আমার পায়ের কাছে বসে আছে। আমি চিৎকার দিতে যাব, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম, শরীরও নাড়াচাড়া করতে পারছিলাম না। মুহূর্তে একটা ভয়ানক কালো ছায়া আমার বুকের ওপর উঠে বসে। আমি ব্যথায় ছটফট করছি, মনে হচ্ছে এই বুঝি অবয়বটা আমার বুকটা ছিঁড়ে ফেলবে। তোকে বলার ভাষা নেই। একটু পর সেই অবয়ব দুটি একে অপরকে বলতে লাগলো, কবর হবে, কবর, শেষ, সব শেষ। এই বলে আমার পা ধরে জোরে টান দিয়ে মেঝেতে ফেলে দেয়। আর দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খাই। শরীর নাড়াতে পারছি না, কিন্তু ফিল করতে পারছে আমার মাথার পেছন দিয়ে রক্ত পড়ছে। কি করব? তখন বসে বসে দেখছি ওদের তামাশা। হঠাৎ আমার দরজাটা ঠাস করে খুলে গেল। জানালাগুলো এমনভাবে দুলতে লাগলো মনে হচ্ছে রুমের মধ্যে এখন ঝড় হচ্ছে। বুঝতে পারলাম আমার রুমে ঝড়ের বেগে কেউ একটা এসে ঢুকলো। সাথে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। কার লাশ, কে বা এটা, আমার রুমে কিসের লাশ? আমি দেখলাম সেখানে 3 থেকে 4 জন ভয়ানক অবয়ব সে লাশটার উপর ঝাঁপিয়ে পড়লো। দুজনে সে লাশের উপর বসে তার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে খেতে লাগলো। আর দুজনে রক্ত ও নাড়িভুড়ি খেতে লাগলো। এসব কি দেখছি আমি যে আর পারছি না। চোখের সামনে এসব ঘটছে আমার। ওরা সেই লাশটার শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন আর বলাবলি করতে লাগলেন, শেষ, ও শেষ, কবর হবে, কবর। ওদের কথা শুনে আমি কাঁপতে লাগলাম। আর জানিস, একসময় আমি খেয়াল করে লাশটার মুখের দিকে তাকালাম। লাশের মুখে তাকাতে যেন আমার অবস্থা আরো খারাপ, কারণ ওটা নয়নের লাশ ছিল। নয়নকে এভাবে ছিঁড়ে খাচ্ছে আমার সামনে। বুক ফেটে চিৎকার দিতে যাব, তাও পারছি না। ওদিকে সে ভয়ানক অবয়বগুলো রক্ত মাখা মুখে হাসতে লাগলেন। আমি নিজেকে ধরে রাখতে পারিনি আর অজ্ঞান হয়ে যাই।
তারপর কি ঘটেছে আর জানি না। সকালবেলা বাবার ডাকে ঘুম ভাঙে আমার। আমি নাকি নিচে শুয়েছিলাম। বাবা অনেক ডাকাডাকি করার পরও দরজা খুলছিল না। তখন বাবা দরজা ভেঙে ভিতরে আসে। আমার ঘুম ভাঙতেই বাবা আমাকে জিজ্ঞেস করে, কে রে বাবা, তুই বিছানা রেখে নিচে পড়ে আছিস কেন? বাবার কথা শুনে এদিক সেদিক তাকালাম, কোথাও কেউ নেই। তাহলে সেই লাশটা কোথায়? আমাকে চিন্তিত দেখে বাবা বললেন, তোর কি কিছু হয়েছে বলতো? আমি তখন বাবার কথায় বলে উঠি, না বাবা, কিছু হয়নি তো, স্বপ্ন দেখছিলাম, তাই এখানে ঘুমের ধান্দায় শুয়ে পড়েছি। আমার কথা শুনে বাবা যা বললেন সেটা শুনে আমি মনে হয় আবারও জ্ঞান হারাবো। বাবার মুখে কথাটা শুনেই তো তোর কাছে দৌড়ে আসলাম। নাহিদের মুখে কথাটা শুনে জিজ্ঞেস করলাম, কি কথা, কিছু কি হয়েছে বল। তখন নাহিদ কান্না ভরা চোখে বলে উঠল, নয়ন, নয়ন মারা গেছে। জানিস, বাবা বলেছিল ওর লাশ কোথায় পাওয়া গেছে? সে ভয়ানক জমিদার বাড়ির পাশে। আমি মনে হয় রাতে এই জন্যই ওর লাশ দেখেছিলাম রে। নয়নকে ওরাই মেরেছে। হ্যাঁ, ওরাই মেরেছে। নাহিদের মুখে কথাটা শুনে মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়ল। কি, নয়ন মারা গেছে? বাসায় আর দেরি না করে নাহিদ, আমি আর আকাশ তিনজনে চলে গেলাম নয়নের বাসায়। সত্যি ঘটনা, নয়ন বেঁচে নেই। এখন কি তাহলে আমাদের পালা? নয়ন মারা গেছে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। এবার কি তাহলে আমাদের পালা? ভয়ে ভয়ে কাটতে থাকে দিন। এভাবে বেশ কিছুদিন ভালোই ছিলাম। হঠাৎ এক দুপুরবেলা মাঠে খেলতে গিয়েছিলাম। খেলা শেষে নাহিদ বলল, এ চল না, পুকুরে গোসল করব, আজ অনেক গরম লাগছে। নাহিদের কথায় আমি ও আকাশ দুজনেই রাজি হলাম। ছোটবেলায় তো কত গোসল করেছে পুকুরে, বড় হয়ে খুব কম নামা হয় পুকুরে। যাই হোক, কথা মতো তিনজনই পুকুরে গোসল করতে নেমে পড়লাম। পুকুরে সাঁতার কাটছে, ভালোই লাগছে। হঠাৎ নাহিদ চিৎকার দিয়ে বলল, ভাই বাঁচা, কে যেন পা টেনে ধরেছে। ওর কথা শুনে আমি ও আকাশ ওর দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই খিলখিল করে হাসতে লাগলো নাহিদ আর বলল, মজা করলাম, ভয় পেয়েছিলি? আমি ও আকাশ কথাটা শুনে রেগে বললাম, এসব নিয়ে কেউ ফাজলামি করে? ফাজিল। এই বলে নিজের মতো গোসল করতে লাগলাম। এবার আকাশ চিৎকার দিয়ে ডাকতে লাগলো আর বলল, নিশাদ বাঁচা, ধর আমাকে, আমার পা কেউ টেনে ধরেছে, আমি ডুবে যাচ্ছি। আকাশের কথা শুনে আমি বললাম, এবার থাম, নাহিদের মতো শুরু করলি তাই না? বাদ দে না ভাই এসব, চল উঠি, বাড়ি যাব। কিন্তু আমার কথা শুনে আকাশ কথাই বলতে পারছিল না, ও আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। আরে সত্যি নাকি? এই বলে এগিয়ে গেলাম আকাশের দিকে। ও তো সত্যি ডুবে গেছে। কোনোভাবে ওর হাতটা ধরে টানতে লাগলাম। এত ভারী কেন লাগছে? সত্যি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শক্ত করে আকাশের হাত ধরে টেনে পাড়ে তুললাম। আকাশ হাঁপাতে হাঁপাতে বলল, ভাই একটু হলে মরেই যেতাম। তুই ভেবেছিলি আমি মজা করেছি? এই দেখ আমার পায়ের দিকে তাকা, দেখ পায়ে এখনো আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে, দেখ এখনো জায়গাটা কালো হয়ে আছে। আমি দেখে বলে উঠলাম, আরে সত্যি তো, চল আকাশ, এখানে খারাপ কিছু হতে পারে, চল বাড়িতে চল। এই নাহিদ উঠে আয়, বাড়ি যাব। আমার কথা শুনে আকাশ বলল, নিশাদ কাকে কি বলছিস? নাহিদ কই? আরে পুকুরে তো কেউ নেই। দুজনে খুঁজতে লাগলাম নাহিদকে, যেখানে গোসল করছিলাম সেখানে। দুজনেই নেমে খুঁজেছি, পাইনি। এদিক সেদিক ডাকাডাকি করছে, কিন্তু কোথাও পাইনি নাহিদকে। উপায় না পেয়ে নাহিদের বাসায় গেলাম বিষয়টা বলতে। ওর বাসায় গিয়ে নাহিদের বাবাকে ডাকতে লাগলাম আর বললাম, আঙ্কেল তাড়াতাড়ি চলেন, আমরা খেলা শেষে তিনজনই গোসল করছিলাম, হঠাৎ নাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চলেন তাড়াতাড়ি। আমাদের মুখে কথাটা শুনে আঙ্কেল অবাক হয়ে বললেন, এসব কি বলছো তোমরা? আমি বললাম, আঙ্কেল কি বলছি পুকুর পাড়ে গেলে বুঝবেন, তাড়াতাড়ি লোকজন ডাকেন, নাহিদকে খুঁজতে হবে, নইলে বড় বিপদ হয়ে যাবে। আমার কথা শুনে আঙ্কেল বললেন, বাবা তোমরা শান্ত হও, কি বলছো এসব, কিছুই বুঝতে পারছি না। আরে নাহিদ তো ঘরে শুয়ে আছে, সকাল থেকে গায়ে অনেক জ্বর ওর, কোথাও বের হয়নি। আর তোমরা বলছো তিনজনই খেলতে গেছো পুকুরে, গোসল করছো, কি বলো এগুলা? কি আঙ্কেল, কি বলেন এগুলা? আর কোনো কথা না বলে চলে গেলাম নাহিদের রুমে। গিয়ে দেখলাম সত্যি নাহিদ শুয়ে আছে। আরে সত্যি তো, ওর গায়ে ভীষণ জ্বর। আল্লাহ, কি হলো এগুলো আমাদের সাথে? এখন পরিষ্কার ওটা নাহিদ ছিল না। নাহিদের রূপে কেউ আমাদের নিয়ে গিয়েছিল পুকুরে গোসল করতে, হয়তো পুকুরে চুবিয়ে মেরে ফেলতো। আকাশ দুজনেই বেঁচে গেছি রে আজকে। কি হচ্ছে এসব আমাদের সাথে? আমাদের দুজনকে চিন্তা করতে দেখে নাহিদকে জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে তোদের? সকাল থেকে ফোন দিলাম ধরলি না যে? আমরা সবকিছু খুলে বললাম। নাহিদও শুনে অবাক হয়ে বলল, ভাই বেঁচে গেছিস, আমি তো সকাল থেকে রুমে শুয়ে কোথাও যাইনি, কি করব, কোথায় যাব, এভাবে কখন কি হয় বলা তো যায় না। সেদিন রাতের ঘটনা, রাতে খেয়ে শুয়ে শুয়ে ফোন টিপছি, হঠাৎ নাহিদের বাবা ডাকতে থাকে। ওনার ডাকে উঠে বললাম, আঙ্কেল কি হয়েছে, ডাকছেন কেন? রাতের বেলা নাহিদ ঠিক আছে তো? আঙ্কেল বললেন, না বাবা, ও ঠিক নাই, ও ভীষণ অসুস্থ, শরীরে কাঁপুনি আসছে ওর, চলো এখনই চলো, কি করবো, আমি একা মানুষ। আঙ্কেলের কথায় গেঞ্জিটা গায়ে দিয়ে চলতে লাগলাম আঙ্কেলের সাথে। বেশ কিছু দূর যাওয়ার পর আঙ্কেল হঠাৎ বলে উঠল, দাঁড়ো দাঁড়ো, যেও না আর, নাহিদ এখানে। ওনার মুখে কথাটা শুনে আমি বলে উঠলাম, আঙ্কেল কি বলেন, রাতের বেলা এখানে নাহিদ আসবে কিভাবে? চলেন তাড়াতাড়ি বাসায় চলেন। তখন আঙ্কেল বললেন, আরে নাহিদ ওখানে শুয়ে আছে, দেখো দেখো, ওই যে শুয়ে আছে, আসো কাছে আসো। দেখে ছেলেটা সাদা কাপড়ে জড়িয়ে আছে শুয়ে, ওই যে কবর, আজকে কবর হবে, কবর। আরে এটা কি হলো, পাশে দেখলাম না লাশ শুয়ে আছে। মুহূর্তে আঙ্কেল রূপ বদলিয়ে ফেললো, চারিদিকে মনে হয় ঝড় শুরু হলো।
সামনে পেছনে কালো ছায়া ঘিরে ধরেছে আমাকে। বিকটভাবে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। কি হলো এটা? আমাকে বোকা বানিয়ে বাইরে নিয়ে আসছে এরা, নিশ্চয়ই সেই খারাপ ভয়ানক জিনগুলো। প্রাণের ভয়ে বাসার দিকে দৌড়াতে লাগলাম আর চিৎকার দিয়ে বাবাকে ডাকতে লাগলাম, বাবা বাঁচাও। ওদিকে সেই ছায়াগুলো ধেয়ে আসছে আমার দিকে। দৌড়াতে দৌড়াতে পায়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে ততক্ষণে বাবা লাইট নিয়ে দৌড়ে আসছে। বাবাকে দেখে দৌড়ে বাবার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। অনেক হয়েছে, আর লুকোচুরি নয়, সবকিছু খুলে বললাম বাবাকে। বাবা শুনে রেগে গিয়ে বলল, এতদিন কেন বলিসনি এসব আমায়? বাবার কথায় কিছু না বলে চুপ করেছিলাম। তখন বাবা আমাকে সাহস দিয়ে বলল, ভয় পেও না, আমি নাহিদ ও আকাশের বাবার সাথে কথা বলি, কালকে তোমাদের বড় কোনো হুজুরের কাছে নিয়ে যাব। পরের দিন বাবা আমাকে নিয়ে সাথে করে চলে গেলেন নাহিদের বাসায়। ওর বাসার সামনে যেতে দেখলাম অনেক লোকজন। কাছে গিয়ে যা জানতে পারলাম তাতে তো বাবা ও আমার মাথা ঘুরে গেল। নাহিদ মারা গেছেন, একই, ওর পুরো শরীর কালো হয়ে আছে। নাহিদের বাবার কাছে শুনলাম গতকাল রাতে নাকি মাঝরাতে নাহিদ একটা চিৎকার দেয়, বলে বাবা বাঁচাও, ওরা নিয়ে যাচ্ছে আমাকে। নাহিদের ডাকে ওর বাবা তাড়াতাড়ি করে উঠে, কিন্তু নাহিদকে আর খুঁজে পায় না। সারা রাত খোঁজাখুঁজির পর সকালে ওর লাশ পাওয়া যায় সে পুরনো জমিদার বাড়িতে। নয়ন ও নাহিদ দুজনে মারা গেল। এখন কি তাহলে আমাদের পালা? বাবা খুবই চিন্তিত হয়ে পড়লেন আকাশের বাবার সাথে কথা বলে। একজন হুজুরের কাছে নিয়ে গেলেন আমাকে আর আকাশকে। তিনি ছিলেন সে এলাকার মধ্যে নামকরা বড় হুজুর। যাই হোক, হুজুরের কাছে যাওয়ার পর হুজুর আমাদের দেখে বললেন, এরকম এরকম সমস্যা, তাই না? হুজুরের মুখে কথাগুলো শুনে আমরা জিজ্ঞেস করলাম, আপনি আগে থেকে জানলেন কেমনে? হুজুর তখন বললেন, আমার সাথে 2টা জিন থাকে, ওরা বন্ধু, আমার অনেক পুরনো ও শক্তিশালী এরা। হুজুরের কথা শুনে আমার বাবা ও আকাশের বাবা বললেন, হুজুর দয়া করে আমাদের ছেলেদেরকে বাঁচান, ওরা না বুঝে ভুল করেছে, ওরা তো কিছু জানে না ওই জমিদার বাড়ির কথা। হুজুর চুপ করে থেকে বলে উঠলেন, হবে, কাজ হবে। আচ্ছা, আমি আকাশ ও নিশাদকে নিয়ে একটা রুমে যাচ্ছি, ওখানে আর কেউ যেতে পারবেন না। আর হ্যাঁ, বাইরে থেকে যতই চিৎকার বা কান্না শোনা যাক, ভয় পাবেন না, চিন্তা করবেন না, কাজ শেষ হলে আমরা নিজেরাই চলে আসব। কথা মতো আমি ও আকাশ চলে গেলাম হুজুরের সাথে একটা রুমে। রুমটা বেশ অন্ধকার, কেমন একটা ভয় ভয় লাগছে, গা শিউরে উঠছে। হুজুর আমাদের দুজনের শরীর বন্ধ করে দিলেন আর বললেন, শোনো, এখন আমি ওই জিনগুলোকে হাজির করব। এরা কিন্তু ওদের রূপে আসবে আর ভয় দেখানোর চেষ্টা করবে। যা কিছু হোক, কথা বলবা না আর ভয় পাবা না। এই কথা বলে হুজুর বিড়বিড় করে সূরা পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মনে হলো একটা ঝড় জানালা ভেঙে ভিতরে আসলো। আমি ও আকাশ দুজনকে ধরে বসে আছি, শরীর কাঁপছে দুজনের। হুজুর আমাদের সামনে বসে। হঠাৎ হুজুরের সামনে 3টা অবয়ব হাজির হলেন। সে কি বলবো, খুবই ভয়ানক দেখতে। চোখের মধ্যে আগুন জ্বলছে, পুরো শরীরে মনে হচ্ছে ঘা, মুখটা বাজেভাবে পুড়ে গেছে, লম্বা লম্বা সাদা চুল। ওদের মধ্যে থাকা মেন অবয়বটা হুজুরের দিকে তাকিয়ে রাগে কটমট করে বললেন, তোর সাহস তো কম না, চিনিস আমাদের? তোর সাথে সাথে তোর পুরো পরিবারকে শেষ করে দিব। হুজুর এসব শুনে মুচকে একটা হাসি দিয়ে বলল, যা পারিস করিস, আগে এটার উত্তর দে, এই ছেলেগুলোর পিছনে লাগতে গেলি কেন? জবাবে সেই অবয়বটা বলে, আমি সাধনা করছিলাম, 40 বছর অপেক্ষা করছি এই সাধনার জন্য। 40 বছর পর এই সাধনাটা করতে পারলে আমাদের শক্তি আরো দ্বিগুণ হতো, তখন আমরাই রাজত্ব করতাম সবখানে। ওদের জন্য সব শেষ হয়ে গেছে। ওরা সেই রাতে সেই পুরনো জমিদার বাড়িতে যদি পিকনিক করতে না যেত তাহলে কোনো সমস্যা হতো না। ওদের জন্য আমাদের সাধনা নষ্ট হয়েছে, আমরা ওদের কখনোই ছাড়বো না, মেরে ফেলবো ওদের, যেমন করে ওদের 2 বন্ধুকে মেরেছি। কত কষ্ট দিয়ে মেরেছি জানিস না? বাদ দে এসব, তোর মতো হুজুর আমাদের কিছুই করতে পারবে না। প্রাণের মায়া থাকলে যেতে দে আমাদের। ওদের কথা শুনে হুজুর বললেন, ছেড়ে দিব, তার আগে কথা দিতে হবে, এদের 2 বন্ধুকে মেরে ফেলেছিস, এদেরকে আর কিছু করবি না। হুজুরের মুখে কথাটা শুনে অবয়বগুলো হা হা করে হাসতে হাসতে বললেন, কি ছেড়ে দেব? না, কখনোই না, ওদের প্রাণ নিয়ে তবেই ছাড়বো। এভাবে হুজুরের সাথে অনেক তর্ক হয়, কোনোভাবেই ছাড়বে না আমাদের। হুজুর রেগে গিয়ে বললেন, শেষবারের মতো বলছি, ছেড়ে যাবি নাকি বোতলে ভরবো? এটা শুনে সেই ভয়ানক অবয়বগুলো হাসতে হাসতে বললেন, বোতলে ভরবি? খুব বার বেড়ে গেছিস তাই না? এখন কবর হবে, তোর কবর। এই বলে রাগে সেই অবয়বগুলো হুজুরের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই পেছন থেকে সেই অবয়বগুলো জোরে আঘাত করে হুজুরের বন্ধু জিনগুলো। কিছু বুঝে ওঠার আগে এদের একের পর এক চাবুকের আঘাত করতে থাকে। সেই খারাপ অবয়বগুলোকে রুমের মধ্যে তখন থাকতে পারছিলাম না, এতটা চিৎকার হচ্ছে, মনে হচ্ছে কান ফেটে যাবে। ভয়ে হুজুরের হাতটা ধরলাম আমি ও আকাশ। হুজুর বললেন, ভয় পেও না। 30 মিনিট পর সব থেমে গেল। হুজুরের সামনে সেই অবয়ব 3টা পড়ে আছে। ওদের অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো কথাও বলতে পারছে না। সবসময় সত্যির জয় হয়। খারাপ 3টা জিনের মধ্যে একটা জিনকে মেরে ফেলেছে হুজুরের সাথে থাকা বন্ধু জিনগুলো, আর 2টাকে বোতলে ভরে ফেলেছে। প্রায় 2 ঘন্টা পর হুজুর আমাদের নিয়ে রুমে বাইরে আসলেন আর বললেন, তোমাদের এখন ভয় নেই, আমি ওদের বোতলে বন্দি করেছি। তবে হ্যাঁ, তারপরে একটু সাবধানে থেকো, ওই খারাপ জিনগুলোর পরিবার হয়তো তোমাদের ক্ষতি করতে পারে। নামাজ পড়ো, সব ঠিক হবে ইনশাল্লাহ। যাই হোক, তারপর থেকে কোনো সমস্যা হয়নি আমার ও আকাশের সাথে, কিন্তু খারাপ লাগে নয়ন ও নাহিদের জন্য।